ওয়েলকাম টু লাইফ সায়েন্স টিউটোরিয়াল। ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টার পড়াচ্ছিলাম। তাতে এখন পড়াবো কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে মাতৃকোষ, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন সাধারণত দুই ধরনের দেখা যায়, প্রত্যক্ষ বিভাজন এবং পরোক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন কি না, যে কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস একই সঙ্গে ঘটে, আলাদা করে হয় না, তাকে প্রত্যক্ষ বিভাজন বলে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কি না, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো প্রত্যক্ষ বিভাজন দেখা যায় অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। এবার আসছি পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ বিভাজন কাকে বলে না, যে কোষ বিভাজনে আগে হয় ক্যারিওকাইনেসিস, পরে হয় সাইটোকাইনেসিস, অর্থাৎ বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ক্যারিওকাইনেসিস বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হয়, তখন তাকে পরোক্ষ বিভাজন বলে। সেখানে দেখা গেছে কি মাইটোসিস ও মিওসিস হলো পরোক্ষ বিভাজন। এখানে একটা কথা বলার আছে যে মাইটোসিস আবার একদিকে বলা হয় সমবিভাজন এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। আসছি যে অ্যামাইটোসিস কাকে বলে সেটা জানতে হবে। সাধারণত নিম্ন শ্রেণীর এককোষী জীবদের অ্যামাইটোসিস হয়। যে কোষ বিভাজনে সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজন হয় তাকে অ্যামাইটোসিস বলে, আলাদা করে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস হয় না। যেমন এককোষী ইস্ট অর্থাৎ স্যাক্কারোমাইসিস সেরিভেসি, ব্যাকটেরিয়া, অ্যামিবা প্রোটিয়াস ইত্যাদি এককোষী উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে তাদের অ্যামাইটোসিস দেখা যায়। এখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। তাই একটা কথা বলে যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ বিভাজন বা সরাসরি বিভাজন বলা হয়। এবার আসছি মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে না, সমস্ত দেহমাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অর্থাৎ ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সেই অপত্য কোষের আকার আকৃতি এবং গুণগত মান, নাম্বার ক্রোমোজোম যা দেহমাতৃকোষের সমান হয়, তাই তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। সমস্ত মাইটোসিস কোষ বিভাজন সমস্ত উদ্ভিদ ও প্রাণীদের দেহজ কোষে হয়। এবার দেখা যাচ্ছে কি মিওসিস। মিওসিস কোথায় হয় না, মিওসিস হয় জনন কোষে। মিওসিস কাকে বলে না, যে পদ্ধতির মাধ্যমে জনন মাতৃকোষে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয়ে চারটি অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিওসিস বলে। অর্থাৎ মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, তাই তাকে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। অর্থাৎ মাইটোসিস দেখা যায় সমস্ত দেহকোষে, দেহমাতৃকোষে, মিওসিস দেখা যায় সমস্ত জনন কোষে। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রীরেণু মাতৃকোষে, প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয়ের প্রাথমিক স্পারমাটোসাইটে এবং ডিম্বাশয়ের প্রাথমিক ওসাইটে মিওসিস হয়। এবার আসছি স্টুডেন্টরা লক্ষ্য করো, এবার আসছি মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয়। অর্থাৎ সবসময় মাইটোসিস হয় দেহমাতৃকোষে। যে কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে দেহমাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে
দুটি সমগুণ সম্পন্ন, সম আকারাকৃতি সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে। তাই তাকে মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। অর্থাৎ দেহমাতৃকোষ ও অপত্য কোষের আকার আকৃতি সমান হবে, নাম্বার ও ক্রোমোজোম সমান হবে এবং গুণগত মান অপত্য কোষ ও মাতৃকোষের সমান হবে। তাই মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। এবার আসছি মিওসিস। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিসের ক্ষেত্রে দেখা যায় দুই ধরনের কোষ বিভাজন দেখা যায়। একবার দেখা যায় হেটারোটাইপিক ডিভিশন আর একবার দেখা যায় হোমোটাইপিক ডিভিশন। হোমোটাইপিক ডিভিশন দেখা যায়, অর্থাৎ জনন মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার করে বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে। তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। অর্থাৎ এটি জনন মাতৃকোষ, এখানে অপত্য কোষ, এখানে সমবিভাজন দেখা যায়। নাম্বার অফ ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়, কিন্তু জনন মাতৃকোষে নাম্বার অফ ক্রোমোজোম ছিল ডিপ্লয়েড, 2n। অর্থাৎ এখানে দেখা যায় হেটারোটাইপিক ডিভিশন, এখানে দেখা যায় হোমোটাইপিক ডিভিশন। জনন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার করে বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে চারটি অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে। তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। তাই মিওসিসের বেলায় একবার হেটারোটাইপিক ডিভিশন, একবার হোমোটাইপিক ডিভিশন হয়। এবার চলে আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন করতে গেলে এবার জানতে হবে কোষচক্র বা সেল সাইকেল। কোষচক্র কি জিনিস? কোষচক্র আমরা তাকেই বলবো সমস্ত কোষের বৃদ্ধি এবং কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়গুলি যদি চক্রাকারে চলতে থাকে তখন তাকে বলা হয় কোষচক্র বা সেল সাইকেল। কোষচক্র দুই ধরনের দেখা যায়, একটি মাইটোটিক ফেজ, এম ফেজ বলা হয়, একটি ইন্টারফেজ। এই মাইটোটিক ফেজ দুই ধরনের, মাইটোটিক ফেজ সাধারণত 4 ধরনের দেখা যায়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ ও সাইটোকাইনেসিস। ইন্টারফেজ হলো বিশ্রাম দশা, অর্থাৎ এম ফেজ বা মাইটোটিক ফেজ হতে গেলে যে প্রস্তুতি দশা চলে তাকে বলা হয় ইন্টারফেজ। সেই ইন্টারফেজের আবার 3টি উপদশা দেখা যায়। G1 দশা বা গ্রোথ 1 দশা বা গ্যাপ 1 দশা, এস দশা অর্থাৎ সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা এবং G2 দশা বা গ্যাপ 2 দশা বা গ্রোথ 2 দশা। এই ইন্টারফেজটা
প্রতিটা কোষের নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে টোটাল কোষ চক্রটা নির্দিষ্ট সময় নিয়ে চলে। মানুষের ক্ষেত্রে ইন্টারফেজটা হয় সাধারণত 23 ঘন্টা এবং এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ, যেটা ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস হয় প্রায় 1 ঘন্টা। কোষ চক্রটা যদি আমরা একটা পাই চার্টের মাধ্যমে বোঝাই তাহলে এরকমই হবে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এটা আছে G1 দশা, এটি হলো S উপদশা এবং G2 দশা। এটিকে বলা হয় ইন্টারফেজ অর্থাৎ স্থির দশা বা প্রিপারেটরি দশা বা প্রিপারেশন দশা বলা। এই ইন্টারফেজের কয়েকটা সাবফেজ আছে, গ্রোথ 1 দশা, S দশা, G2 দশা। মানুষের ক্ষেত্রে এটি চলে 10 ঘন্টা, এটি চলে 9 ঘন্টা, এটি চলে 3 ঘন্টা এবং এটি চলে 1 ঘন্টা। অর্থাৎ এম ফেজ মাইটোটিক ফেজ হয় 1 ঘন্টা, মাইটোটিক ফেজ হয় 1 ঘন্টা। কোষচক্রের এবার কিছু বৈশিষ্ট্য বলবো, অর্থাৎ মাইটোটিক ফেজ অর্থাৎ কোষ বিভাজন দশা হতে গেলে প্রস্তুতি দশা অনেকক্ষণ ধরে চলে, তার কিছু বৈশিষ্ট্য বলছি। G1 দশা অর্থাৎ G1 দশা মানে গ্যাপ 1 অর্থাৎ গ্রোথ 1। সিনথেসিস অর্থাৎ ডিএনএর সংশ্লেষ হওয়ার জন্য এখানে কিছু প্রস্তুতি হয়, যেমন আরএনএর কিছু উপাদানগুলো আসে এবং আরএনএ সংশ্লেষ হয়, কিছু অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ হয় এবং প্রোটিন তৈরি হয় ও সিনথেসিস করার জন্য অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করার জন্য কিছু উৎসেচক এনজাইম এখানে তৈরি হয়। এই হচ্ছে G1 এর বৈশিষ্ট্য। G1 এর বৈশিষ্ট্যগুলো কি কি না, অ্যামাইনো অ্যাসিড কিছু তৈরি হয়, আরএনএ কিছু তৈরি হয় এবং কোষীয় অঙ্গাণু এখানে তৈরি হয় ও সংশ্লেষ দশা চলার জন্য অর্থাৎ ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য যে সকল এনজাইমগুলো দরকার সেই এনজাইমগুলো এখানে তৈরি হয় এবং ডিএনএ তৈরি করার জন্য যে সকল র মেটেরিয়ালগুলো লাগে সেগুলো G1 দশায় তৈরি হয়। এবার চলে আসি G1 এর পর S দশা। S দশাতে ক্রোমোজোমগুলি সিনথেসিস ডিএনএ গুলো সিনথেসিস হয়। এই ডিএনএ গুলো সিনথেসিস হয় এবং ডিএনএ গুলো রেপ্লিকেশন হয় এবং ডুপ্লিকেশন হয় ডিএনএ, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ হয় এই এস দশাতে। এবং এস দশাতে আরও কিছু G2 দশা উপদশা হওয়ার জন্য এস দশাতে কিছু দেখা যায়, যেমন মাইটোটিক উপাদান অর্থাৎ মাইক্রোটিউবুলস তৈরি করার জন্য কিছু উপাদান এখানে তৈরি হয় এস দশাতে। আর মুখ্য ঘটনা এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন হয় এবং ডিএনএ ডুপ্লিকেশন হয়, অর্থাৎ 1C গ্যামেটের ক্ষেত্রে 1C থেকে 2C এবং ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে 2C থেকে 4C হয়। এবার আসছি G2 দশা অর্থাৎ গ্রোথ 2 দশা বা গ্যাপ 2 দশা। এই G2 দশা এম ফেজ করার জন্য অর্থাৎ মাইটোটিক ফেজ করার জন্য মূলত যে শক্তি লাগে এটিপি এখানে তৈরি হয় এবং আরএনএ কিছু তৈরি হয়, আরএনএ তৈরি হয় এবং বেমতন্তু বা স্পিন্ডেল তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো G2-তে তৈরি হয়। তারপরে চলে কি এম দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেল সাইকেলের এইগুলো বৈশিষ্ট্য। এখানে একটু জানতে হবে এই চক্রটা হওয়ার সময় কিছু 3টে পয়েন্ট দেখা যায়, 3টে পয়েন্ট দেখা যায়।
তিনটে পয়েন্ট দেখা যায়। একটা কি না G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট এবং মাইটোটিক চেক পয়েন্ট, এই তিনটে চেক পয়েন্ট দেখা যায়। অর্থাৎ কোষচক্রটা ইনহান্স করার জন্য, প্রমোট করার জন্য এবং কোষচক্র ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট মানে কোষের আয়তন ঠিক থাকে কিনা এবং আরএনএ গুলো ঠিকঠাক ক্ষতিগ্রস্ত যদি থাকে, আয়তন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কোষচক্র বন্ধ হয়ে যাবে। তাই G1S একটি চেক পয়েন্ট দেখা যায়। এখানে সাইক্লিন ও সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইম অর্থাৎ জিনের দ্বারা ইনহান্স হয়, রেগুলেট হয়, তাই কোষচক্রটা চলে। G1S এ সাইক্লিন কিছু অ্যামাইনো অ্যাসিড ও এটিপির সাহায্যে প্রমোট করে, অর্থাৎ এগোতে সাহায্য করে, কোষচক্রটা চালাতে সাহায্য করে। এবং G2 ও M দশায় অর্থাৎ মাইটোটিক ফেজ ঠিকঠাক হওয়ার জন্য সাইক্লিন নামক এনজাইম ও সাইক্লিন ডিপেন্ডেন্ট এনজাইম এটিপি ও অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে এখানে সক্রিয় করে, তাই G2 চক্র চলে। এবং এম ফেজও এমপিএফ মাইটোটিক বা ম্যাচুরেশন প্রমোটিং এমপিএফ প্রমোটিং ফ্যাক্টর দ্বারা এই এম দশাটা চলে, তাই এখানে তিনটে চেক পয়েন্ট দেখা যায়। এটা হলো কোষচক্রের বৈশিষ্ট্য, অর্থাৎ কোষের বৃদ্ধি, কোষের বিভাজন করতে গেলে কোষচক্র খুবই দরকার। এখানে একটা শর্ট কোশ্চেন দেয় স্টুডেন্টরা যে কোষচক্রের কোন দশা অর্থাৎ উপদশায় ডিএনএ দ্বিত্বকরণ হয় এবং ডিএনএ সংশ্লেষ হয়, সেটি লিখতে হবে সিনথেসিস দশা বা এস দশা। এবং কোষচক্রের কটি চেক পয়েন্ট আছে? কোষচক্রের তিনটি চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট কি না, কোষের যদি ডিএনএ রিপেয়ার ঠিকঠাক না হয়, ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয়, কোষের আয়তন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কোষচক্রটা প্রমোট করবে না। তাই G1S, G2M ও M চেক পয়েন্ট দেখা যায়। এখানে দুটো এনজাইম থাকে, সাইক্লিন ও সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম কিছু অ্যামাইনো অ্যাসিড ও এটিপির সহযোগে রেগুলেট করে, কোষচক্রটা সম্পন্ন হতে সাহায্য করে। যদি স্টুডেন্ট একটু লক্ষ্য করো, একটু কথা বলে দিই, যদি এই জিনগুলো এনজাইমগুলো মিউটেশন হয় অর্থাৎ পরিব্যক্তি হয়ে যায়, তাহলে অনিয়ন্ত্রিত কোষচক্র চলে। তখন সেখানে কি হয় না ম্যালিগন্যান্ট দেখা যায়, ম্যালিগন্যান্সি দেখা যায়, কোষচক্র নিয়ন্ত্রিত হয় না, সেখানে ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, অর্থাৎ ক্যান্সার কজিং টিউমার হতে পারে। এটা একটু অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে পারে। এটা হলো কোষচক্রের ঘটনা। এবার পড়াবো তোমাদের মাইটোসিস কোষ বিভাজন, যেটা মাইটোসিস কাকে বলে একটু বলে দিই। মাইটোসিস কোষ বিভাজন দেহে সমস্ত দেহজ কোষের মধ্যে হয়। যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে দুটি সম আকৃতি সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে, যার মধ্যে ক্রোমোজোমের বৈশিষ্ট্য, গুণগত মান এবং অপত্য কোষের যা আকার আকৃতি মাতৃকোষের দেহমাতৃকোষের আকার আকৃতি সমান হয়, তাকে মাইটোসিস বলে। মাইটোসিসের দুটো পর্যায়, একটি ক্যারিওকাইনেসিস, একটি সাইটোকাইনেসিস। ক্যারিয়ন, এখানে কথার মধ্যে লুকিয়ে আছে, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস চারটি দশা মাইটোসিস কোষ বিভাজনে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস হয় সেটা উদ্ভিদের ক্ষেত্রে আলাদা হয় একটু, আর উদ্ভিদ কোষে আলাদা হয়, প্রাণী কোষে আলাদা হয়, সেটা নেক্সট ফেজে বা নেক্সট ক্লাসে আমি বলবো। এইখানে আপাতত শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো,
অবশ্যই তোমরা বাড়িতে থেকো, আর যদি প্রয়োজন হয়, খুবই প্রয়োজন হয়, তবে বেরোবে, অবশ্যই মাস্ক পরে বেরোবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। ভালো থেকো, এখানেই রাখছি। থ্যাংক ইউ।